প্রিয় দর্শক, দেশে বিদেশে যে যেখানে বসে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এনটিভিতে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান এই সময়। সাথে আছি আমি মুকসিমুল হাসান। আমরা আলোচনা করব, আলোচনার আগেই দিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলো একটু আলোচনা করব। প্রথমেই আজ আমরা জানি যে গতকাল সচিবালয়ের সামনে যে আনসাররা বিক্ষোভ করেছিল এবং সেখানে হতাহতের ঘটনা হয়েছে এবং বেআইনি সমাবেশ এবং পুলিশে কাজে বাধা দেওয়ার মামলায় আজকে ৩৭৫ জন আনসার সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে এবং এটি ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালত থেকে এটি এসেছে এবং ওই ঘটনায় একজন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তিনি তার শারীরিক অবস্থা কিছুটা অবনতি হওয়ার কারণে তাকে ঢাকা মেডিকেল হাসপাতাল থেকে সিএমএইচে নেওয়া হয়েছে এবং আমরা যতটুকু জানি যে উপদেষ্টারাও কয়েকজন আজকে গিয়েছিলেন ঢাকা মেডিকেলে দেখা করতে এবং সেখানে উপদেষ্টারা আসিফ নজরুল স্যার তিনি বলেছেন দাবি আদায় নয়, বিশৃঙ্খলা করতেই আনসারের ছদ্মবেশে একটি গোষ্ঠী সচিবালয়ে এসেছিল, এটি তিনি বলেছেন। এবং আরেকজন উপদেষ্টা ফজলুল করিম খান তিনি বলেছেন বানের জলে ভেসে নয়, জনগণের সরকারকে ক্ষমতায় বসিয়েছে। এবং এর বাইরে যদি বলি যে রাজধানীর আদাবর থানায় একটি হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা আব্দুস সোবহান গোলাপকে 7 দিন এবং সাংবাদিক শাকিল আহমেদ এবং ফারজানার উপর 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে সিএমএম আদালত। এটি একটি খবর। এর বাইরে বন্যা পরিস্থিতির কথা যদি আমরা বলি, যে নোয়াখালীর মুসাপুরের রেগুলেটর ভেঙে যাওয়ায় নোয়াখালীতে বন্যা আতঙ্ক কিছুটা রয়েছে, বাড়ছে পানি। নতুন করে বন্যা কবলিত হচ্ছে চাঁদপুর জেলা, যদিও মৌলভীবাজার এবং ফেনীতে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে আমরা যতটুকু জানি যে ফারাক্কা বাঁধে খুলে দেওয়া হয়েছে মোট 109টি গেট। সেটি একটি গুরুত্বপূর্ণ খবর, যে কারণে রাজশাহী অঞ্চলের বন্যা আতঙ্ক তৈরি হচ্ছে। এবং প্রধান উপদেষ্টা তিনি আজ সনাতন ধর্মাবলম্বীদের সাথে জন্মাষ্টমী উপলক্ষে যমুনায় দেখা করেছেন এবং সেখানে তিনি বলেছেন বাংলাদেশ একটি পরিবার, এই পরিবারের প্রতিটি সদস্যের অধিকার নিশ্চিত করাই সরকারের কাজ এবং এমন বাংলাদেশ তিনি গড়তে চান যেখানে সবাই নির্ভয়ে নিজেদের অনুষ্ঠান পালন করবে, মন্দিরগুলো আর পাহারা দিতে হবে না, এমন বক্তব্য তিনি দিয়েছেন। আর প্রধান উপদেষ্টার বক্তব্যকে আশাব্যঞ্জক বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যদিও তিনি বলেছেন যে নির্বাচনের রোডম্যাপ নিয়ে একটি ধোঁয়াশা রয়েই গেছে এবং একই সঙ্গে তিনি রাজনৈতিক দলগুলোকে নিয়ে নির্বাচন ইস্যুতে আলোচনার জন্য প্রধান উপদেষ্টার কাছে দাবিও জানিয়েছে। এর বাইরে জামাত ইসলাম ইস্যুতে একটি সংবাদ রয়েছে যে যেটি গত সরকারের শেষ দিকে এসে একেবারে জামাতের নির্বাহী আদেশে জামাতের যিনি রাজনীতি করার যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল সেটি আগামীকাল প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন জামাতের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। এটি একটি গুরুত্বপূর্ণ খবর। এর বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 30তম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান, এটি একটি গুরুত্বপূর্ণ সংবাদ। আর জাসদ সভাপতি সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু তিনি আজকে বিকেলে গ্রেফতার হয়েছেন উত্তরা থেকে। তাকে গ্রেপ্তার করা হয় নিউ মার্কেট থানায় একটি হত্যা মামলায় তাকে আসামি করা হয়েছে এবং সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। ঘটনাটি 21শে আগস্টে মামলাটি হয়েছিল। এর বাইরে আরেকটি খবর যে 21 ঘন্টা পর রূপগঞ্জের রূপসীতে গাজী টায়ারের ফ্যাক্টরিতে আগুন, সেটি নিয়ন্ত্রণে এসেছে, যদিও তাদের স্বজনদের দাবি 174 জনের মতো নিখোঁজ রয়েছে। ফায়ার সার্ভিস বলছে তাদের কাছে কোনো তালিকা এরকম আসেনি, স্থানীয় প্রশাসনের এরকম তালিকা হতে পারে। শেখ হাসিনার বিরুদ্ধে আজকে আরও 2টি মামলা হয়েছে, একটি নরসিংদীতে এবং আরেকটি গাজীপুরে। তো এ নিয়ে সম্ভবত তার মোট মামলা সংখ্যা দাঁড়ালো 74। তো দিনের এরকম আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। আর আলোচনার জন্য আমরা স্টুডিওতে 3 জন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি, আমরা পরিচিত হব তাদের সঙ্গে। ঠিক আমার বামে রয়েছে ডক্টর কামরুল হাসান, তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তারপরে রয়েছেন আক্তার হোসেন, সাবেক সমাজসেবা সম্পাদক ডাকসু, এবং সর্ববামে রয়েছে রাশেদ প্রধান, সহসভাপতি জাতীয় গণতান্ত্রিক পার্টি। আপনাদের 3 জনকেই স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আমি আলোচনার শুরুতেই যে বিষয়টি বলছিলাম যে আনসার কাণ্ড, যেটি আমরা দেখেছি গতকাল সচিবালয়ে, এবং সেখানে আমি শুরুর প্রশ্নটি আমি আক্তারকে করতে চাই। সেটি হচ্ছে আমরা দেখেছি যে সেখানে বেশ কয়েক ঘন্টা সচিবরা উপদেষ্টারা অনেকক্ষণ অবরুদ্ধ ছিল এবং রাতে ঠিক 10টার দিকে মনে হয় তখন শিক্ষার্থীরা, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং সাধারণ শিক্ষার্থীরা, তারা পরিস্থিতি উত্তরণের জন্য সেখানে যায় এবং এক পর্যায়ে তারা নিজেরাই আহত হয়, যেটি আমরা শুরুতেই বলছিলাম যে হাসনাত আবদুল্লাহ সে মারাত্মকভাবে অসুস্থ হয়েছে, যে কারণে তার শারীরিক অবস্থার অবনতির কারণে তাকে সিএমএইচে পাঠানো হয়েছে। আমি
আপনার কাছে একটু জানতে চাই যে সরকারের একটি গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে সচিবালয়, বলা যায় যে সব ক্রিয়া যদি নির্বাহী বিভাগের একটা প্রধান কার্যালয় বলা যায় সচিবালয়, তো সেই জায়গাটি এরকম অরক্ষিত, শিক্ষার্থীদের যেই এটিকে নিয়ন্ত্রণ করতে হলো, তাহলে কি এখনও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়নি, নাকি শিক্ষার্থীরা এভাবে কতদিন দায়িত্ব পালন করবে? দেখুন, একটা গণ অভ্যুত্থানের ভিতর দিয়ে বাংলাদেশের মানুষ একটা ফেসিবাদী কাঠামো থেকে মুক্তি পেয়েছে, একটা ফেসিবাদী ব্যক্তি থেকে মুক্তি পেয়েছে, কিন্তু কাঠামোটা কিন্তু এখন পর্যন্ত আগের মতোই রয়ে গেছে। গোটা সময়টাতে আমরা দেখেছি যে নানা সময়ে নানাভাবে যে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, উপদেষ্টা সরকার, সে সরকার নানাবিধ ইস্যুতে তাদেরকে ব্যস্ত রাখার একটা প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। কখনো এই দাবিতে, কখনো ওই দাবিতে। এই তো কিছুদিন আগে যারা কিনা ইন্টার পরীক্ষার্থী, তাদেরকে নেতৃত্ব দিয়ে গেল এমন একটা অংশ, যারা ইন্টার পরীক্ষার্থী ছিলেন না, তাদের মাঝে নেতৃত্বে এমন ব্যক্তিরাও ছিলেন না, আমরা দেখেছি। তারা সচিবালয়ে গেলেন এবং পরীক্ষা বাতিলের একটা দাবি করে সেটা বাস্তবায়ন করে নিয়ে আসার মতো জোর প্রয়োগ করলেন। সেটি আপনাদের ছিল না সে দাবিটি? না, সে দাবিটা আমাদের ছিল না। ইন্টার যে পরীক্ষা বাতিল করার যে দাবি, এই দাবিটাতে আপনারা তখন দেখেছেন, এটা অন্য প্রসঙ্গ, চট্টগ্রাম কলেজের যারা শিক্ষার্থী আছেন, আরো অনেক কলেজের শিক্ষার্থীরা, তারা পরীক্ষার বাতিলটা চায়নি। আসলে তারা পরীক্ষা দিতে চেয়েছিল, কারণ সেটা তাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়। পরবর্তীতে জীবনের নানা বাঁকে ইন্টার পরীক্ষা, তার রেজাল্ট, এগুলো তাদের মেধার মূল্যায়ন, যাচাই, সবকিছুতে একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সেই সময়টাতে আমরা একটা সচিবালয়ে একটা হযবরল অবস্থা দেখলাম, যে শিক্ষার্থীরা সেখানে ভিতরে গেল, তাদের নেতৃত্বে ছিল এমন কিছু ব্যক্তি যারা এবারে ইন্টার পরীক্ষার্থী না, তারা হয়তো আরো আগে তারা পরীক্ষাগুলো শেষ করেছেন, কোনো কোচিং সেন্টারের তারা মালিক বা সেই কোচিং সেন্টারগুলো তারা পরিচালনা করে থাকেন। এবার আমরা দেখলাম যে সচিবালয়ের সামনে আনসাররা তারা এমনভাবে বিক্ষোভ করছেন, সেই জায়গায় তারা পোশাক পরে একত্রিত হয়েছেন। এখন তারা যে সবাই আনসার, এই বিষয়টাও কিন্তু নিশ্চিত হওয়া যাচ্ছে না। আমি একজন সাংবাদিকের কাছ থেকে জেনেছি, তিনি তার ফেসবুক পোস্টে এটা উল্লেখ করেছেন যে ওখানে যে আনসার পোশাক পরে যারা ছিলেন, তারা ইভেন অনেককে তিনি জিজ্ঞেস করেছেন যে আসলে কোন দাবি নিয়ে তারা এখানে উপস্থিত হয়েছেন, তারা সেই দাবিগুলো পর্যন্ত স্পষ্ট করে বলতে পারছিলেন না। এরকম ধরনের একটা অভিযোগ সে জায়গায় খুব গুরুতরভাবে আছে। দেখেন, বিকেলবেলা কিন্তু আনসারদের সাথে সেখানে মিটিং হলো, দাবি দেওয়া মেনে নেওয়ার ঘোষণা আসলো। আনসারদের একটা অংশ তারা কিন্তু দাবি দেওয়া মেনে নিল, তারা কিন্তু সেখান থেকে চলে যাওয়ার কথা। কিন্তু রাতের বেলা সেখানে শিক্ষার্থীদের একটা অংশ, তারা কিন্তু গোটা অংশটা কিন্তু টিএসসিতে ছিল, রাজু ভাস্কর্যে ছিল, একটা অংশ সেখানে গিয়েছিল, সেই অংশটাকে তারা প্রথমে মারধর করলো এবং খুবই উপর্যুপরি তারা সকলে মিলে সম্মিলিতভাবে তারা মারধর করেছে, এক রাস্তায় ফেলে পিটিয়েছে। খুবই ভয়ঙ্কর অবস্থা। হাসনাত আব্দুল্লাহ যেমন অসুস্থ, তার থেকে আরো ভয়ানক অবস্থা আমি দেখেছি, যে হাড় ভেঙে গেছে, হাতের হাড় ভেঙে গেছে, কপাল ফেটে গেছে, খুবই ভয়ঙ্কর ধরনের অবস্থা। কেন হলো এরকম? তাদের উপরে এই হামলাটা হলো এবং সে জায়গায় যাদের এই জায়গাগুলোতে প্রোটেকশন দেবার কথা, সেই জায়গায় কিন্তু আমরা শুরুর দিকে তেমন প্রোটেকশন আমরা খেয়াল করলাম না। এই বিষয়টা আমরা শিক্ষার্থী যারা আছে, আমাদের জন্য এখন পর্যন্ত এটা উদ্বেগের, যে রাষ্ট্রটাকে একটা সঠিক সুন্দর নিয়মে ফাংশন করানোর যে জায়গাটা, সেটা এখন পর্যন্ত কেন হয়ে উঠছে না। নানাবিধ চক্রান্ত এখানে আছে, নানাবিধ ব্যাপারগুলো আছে, কিন্তু আমরা যেটা আশঙ্কা করি সেটা হলো যে এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় ফেসিবাদের যে কাঠামো, সে কাঠামোতে এখন পর্যন্ত রয়ে গেছে। সে কাঠামো থেকে মুক্তি পাওয়ার জন্য ছাত্র সমাজকে রাজপথে থাকার ভূমিকাটা তাদেরকে রাখতে হবে। কারণ আমরা এটা মনে করি যে এখানে গণঅভ্যুত্থান ঘটে গেছে, হাসিনা এখান থেকে বিদায় নিয়েছে, কিন্তু হাসিনার যারা এখানে শাসনকে প্রলম্বিত করেছে, ফেসিবাদকে প্রলম্বিত করেছে, তারা এখনো অনেক জায়গায় তারা তাদের কার্যক্রমগুলো সক্রিয় রেখেছে। তার মানে প্রতি বিপ্লবের আশঙ্কা আপনারা এখনো করছেন? আমরা এই আশঙ্কাটা করি এই জায়গা থেকে, কারণ আওয়ামী লীগের যারা আছে তারা তখন অস্ত্র নিয়ে মাঠে নেমে শিক্ষার্থীদের উপরে গুলি চালিয়েছে এবং তারা কোটি কোটি টাকা তারা লুট করে নিয়ে গেছে এদেশ থেকে। তাদের কাছে অস্ত্র আছে, তাদের কাছে অবৈধ টাকা আছে, অবৈধ অস্ত্র আছে এবং বিদেশি নানাবিধ শক্তির সঙ্গেও তাদের আতাত আছে। তো সব মিলিয়ে তারা এই ধরনের চেষ্টাগুলো এর আগেও নেওয়ার চেষ্টা করেছে। জুডিশিয়াল কু হওয়ার মতো ঘটনা ঘটতেছিল, যেটা সেখান থেকে শিক্ষার্থী সমাজ, জনতা এবং সবাই মিলে সেখান থেকে কিন্তু দেশকে উদ্ধার করার মতো একটা পরিস্থিতি। আমি একটু সাপ্লিমেন্টারি একটা প্রশ্ন আপনাকেই করি, সেটি হচ্ছে যে আমরা গতকাল হাসনাত আব্দুল্লাহর একটি ফেসবুক পোস্টে দেখেছি, সেখানে পোস্টের কমেন্টে হাসনাত আব্দুল্লাহ নিজেই লিখেছেন যে সাবেক পানি সম্পদ উপমন্ত্রী একে এম এনামুল হক শামীমের বড় ভাই, যিনি আনসারের ডিজি ছিলেন,
তার রিক্রুটমেন্টে মানে যারাই আন্দোলন করছে সবাই তার রিক্রুটেড, এবং সেখান থেকে কোনো ধরনের একটা কনসপারেন্সি হচ্ছে এরকম একটি অভিযোগ তিনি করেছেন বা বক্তব্য তিনি দিয়েছেন তার পোস্টে কমেন্টে। আর সেটি আসলে এরকম অভিযোগ বা এরকম কমেন্ট করার কারণটা কি? দেখেন, আমাদের এর আগের যে সরকার, সে সময়টাতে তারা রিক্রুটমেন্টের ক্ষেত্রে কি করেছে, সর্বাত্মকভাবে তারা যাচাই বাছাই করে দেওয়ার চেষ্টা করেছে যে কারা আওয়ামী লীগকে সার্ভ করে। আচ্ছা, এই নীতিটাই ছিল তাদের কাছে সব থেকে বড় নীতি। যারা আওয়ামী লীগকে সার্ভ করবে তাদেরকেই তারা নিয়োগ দিবে। আপনারা দেখেছেন যে বিসিএস পরীক্ষায় অনেকে উত্তীর্ণ হয়েছিলেন, কিন্তু তাদের নিয়োগগুলো আটকে রাখা হয়েছিল। তাদের ব্যাপারে ভেরিফিকেশনে গেছে যে তারা আওয়ামী পরিবারের সন্তান না, শুধু এতটুকু। হয়তো অন্য কোনো রাজনৈতিক দলের সাথে তার সংশ্লিষ্টতা আছে না আছে সেটা দেখার বিষয় না, কিন্তু সে আওয়ামী পরিবারের সন্তান না, শুধুমাত্র এই কথাটার কারণেই তার নিয়োগটা এতদিন পর্যন্ত আটকে রাখা হয়েছিল। এর মানে এটা পরিষ্কার যে যারা নিয়োগ পেয়ে গেছে এই সময়টাতে, সেই সময়টাতে এই যে আনসারের মতো বাহিনীগুলো আছে, সেই জায়গাগুলোতে স্থানীয় যারা আওয়ামী নেতারা যারা আছে, তারা তো সর্বাত্মক প্রভাব খাটায়। তারা তো যাচাই বাছাই করে নেয় যে সেই আওয়ামী নেতার পকেটে অনেক সময় ঘুষ দিয়ে হলেও এই যে চুক্তিভিত্তিক নিয়োগের যে জায়গাগুলো আছে সেখানে তাদেরকে যেতে হয়েছে। এইটা একটা আশঙ্কার জায়গা, কিন্তু অমূলক না। এবং আমরা কিন্তু দেখেছি যে বিভিন্ন সময়ে আশঙ্কাগুলো নানাবিধ ফর্মে এখানে আসছে। এই আশঙ্কাটা কিন্তু অমূলক জায়গা থেকে হাসনাত আব্দুল্লাহ করেননি। এই আশঙ্কাটা আছে, কারণ এটা নিয়োগগুলো ওভাবেই হয়েছে। এই আশঙ্কা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। আমাদের একটু বিরতিতে যাওয়ার আগে একটু ছোট্ট করে প্রথমেই ডক্টর কামরুল হাসান আপনার কাছে জানতে চাই। স্যার, আপনার কাছে জানবো যেটি দাবি আদায় নয়, বিশৃঙ্খলা করতেই আনসার ছদ্মবেশে একটি গোষ্ঠী সচিবালয়ে এসেছিল, এটি বলেছেন আসিফ নজরুল উপদেষ্টা। আপনি তার এই বক্তব্যের সঙ্গে একমত, বা কেন উনি এরকম বক্তব্য দিয়েছেন? ধন্যবাদ আপনাকে। এই আন্দোলনের অন্যতম সংগঠক আক্তার হোসেন এবং আমার অন্য সহ আলোচক এবং যারা শুনছেন, দেখুন, এই কোনো বিষয়ে চূড়ান্ত মন্তব্য করবার আগে একটা তদন্ত করা এবং সেই অনুযায়ী দাবি করাটা সঙ্গত। তবে অনুমান ভিত্তিক বক্তব্য অনেক সময় এই অপরাধ, যেগুলো সন্ত্রাসী যেই সহিংসতা, সেগুলোকে কমায় এবং মুক্তিকামী যে সহিংসতা আমরা দেখেছি 24-এর মুক্তিযুদ্ধে, সেগুলোকে উৎসাহিত করে। আমাদের কিন্তু একটা জিনিস বুঝতে হবে, শিক্ষার্থীরা যখন যায়, আমি শুনতে পেয়েছি যে অনেকে বলছেন শিক্ষার্থীরা আসলে কী জন্য যায়। শিক্ষার্থীরা যায় হচ্ছে এই জন্য যে অর্ধশত বছরেও কিছু হয়নি। শিক্ষার্থীরা একবার দেশটা স্বাধীন করে দিয়েছিল, তারপর প্রায় 53 বছরে শেষ করে দিয়েছে। শিক্ষার্থীরা আবার ফেরত এসছে, তারা এসে দায়িত্ব নিয়েছে এবং সর্বশেষ আনসার বাহিনী যে কাজটা, সদস্যরা যে কাজটা করলো, চাকরি জাতীয়করণের বিষয়টা খুবই ন্যায্য। কিন্তু যারা নিয়োগ দিয়েছে, যারা লক্ষ লক্ষ হাজার কোটি টাকা লুটপাট করেছে, স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বস্তা ভরে প্রতিদিন টাকা যায়, এত টাকা কি মানুষের লাগে? অথচ 16-17 হাজার টাকা বেতন পাচ্ছে আনসার সদস্য। তারা তো চিৎকার করবে, কষ্ট পাবে। এটা কোন ঘরানা থেকে নিয়োগ হয়েছে সেটা ভিন্ন তর্কের বিষয়, কিন্তু তারা যে বক্তব্যটি দিয়েছে অত্যন্ত সঠিক। কিন্তু যেই সময়ে দিয়েছে এবং যেখানে গিয়ে দিয়েছে, সেটা অধ্যাপক আসিফ নজরুলের যে সন্দেহ, সেটার সাথে আমি সহমত পোষণ করতে যুক্তি যোগায়। কারণ হচ্ছে যে দুটো বিষয় যখন স্পষ্ট বলা হলো, তাদের যে 2-3 বছর পর এই তাদের অবসরে যাওয়ার কিছু সময়ের জন্য কয়েক মাসে, সে বিষয়টা কিন্তু উইথড্র করা হয়েছে। তারা জবে যে কন্টিনিউশন, সেটা নিশ্চয়তা দেওয়া হয়েছে। আর তারা জাতীয়করণের যে বক্তব্যটি দিয়েছে, সেটি হচ্ছে একটা প্রক্রিয়ার বিষয়। অনেকগুলো মন্ত্রণালয় এখানে সম্পৃক্ত আছে। অর্থ মন্ত্রণালয়ে কতটা অর্থ বরাদ্দ হবে, কতজন মানুষ, কিভাবে, একটি প্রক্রিয়া আছে। তাহলে এই 2:30-3টা পর্যন্ত যেখানে সংশ্লিষ্টরা আলোচনা করে বিষয়টার একটা সমাধান নিয়ে আসছে, যেটা আক্তার বলেছেন, তারপর যারা বসে গেছেন তারা বসে যাবার জন্য আসছেন। সো ইট ওয়াজ এ সিট ইন প্রোগ্রাম। এটা প্রোটেস্ট প্ল্যান্ড হতেই পারে, এটা প্রি প্ল্যান্ড। এবং দুটো বিষয়ে যেটা বক্তব্য মানা হয়েছে সেটাই তো সঙ্গত, এটুকু তাৎক্ষণিকভাবে বলা যায়। কিন্তু তাদের চাকরি জাতীয়করণ করবে বিকাল 5টা থেকে রাত 9টার মধ্যে, এটা অদ্ভুত একটি বিষয়। এবং সে কারণে এই যে প্রজ্ঞাপন না নিয়ে যাবে না, তারা বলছে না প্রজ্ঞাপন, এই বিষয়টা তো সবার স্পষ্ট হতে হবে। প্রজ্ঞাপন কি এভাবে দেয়? না, অনেকগুলো মন্ত্রণালয় জড়িত, কতজন আছেন, কিভাবে আছেন, ওনারা যখন বলেছেন এটা দেখবেন, ওনারা তো সব জায়গায় সংস্কার করবেন, ওনারা এমনিতেই কাভার্ড। কিন্তু ওই সময়টা ওনারা যেই জায়গাটা করতে চেয়েছেন, সেটা আসলে এটাই হচ্ছে আসলে আনসারের পোশাক পরে যারা দলীয় নিয়োগ পেয়েছেন, এই যে এই গণ অভ্যুত্থানের পর আপনার দেখুন চুরি বেড়ে গেছে, তারপর আমরা তো জুডিশিয়াল কু দেখলাম,
তারপরে আমরা দেখলাম আনসারদের এই অবস্থা। এবং আরেকটি বিষয় এই পর্যায়ে, যেহেতু আপনার বিজ্ঞাপন বিরতিতে যেতে হবে, আপনি দেখুন সেনাবাহিনীর আমাদের সশস্ত্র বাহিনীর যারা রয়েছেন ভাইরা, তাদের সঙ্গে পুলিশ এসেছেন, কিন্তু নিয়ম অনুযায়ী কী করার কথা, এরকম একটি অ্যানোমালিস যদি হয় আমাদের সেনাবাহিনীর সাথে কেন আসবেন? দায়িত্ব হচ্ছে তাদের ওটা। তাহলে কি এই সন্দেহটাই সঠিক যে বাংলাদেশের কোনো একটি বাহিনী, কোনো একজন ব্যক্তি আর বাদ রাখেনি দলীয়করণের এই জালের মধ্যে আটকে দিয়েছে? এবং সেটা তো পরপর প্রমাণ হয়েছে এই পাল্টা কুগুলো। ফলে আমি যে আশা এখানে রাখি, যদি আর 30 সেকেন্ড কথা বলা যায়, সেটা হচ্ছে যে শিক্ষার্থীদের যে এই যে উপস্থিতি, এই উপস্থিতি তো একটা স্বপ্ন। অর্থাৎ ওদেরকে দেখলেই এই 5টা থেকে 9টা পর্যন্ত যে ষড়যন্ত্রটি হচ্ছে, শিক্ষার্থীরা আসছে, তারা যখন পালাচ্ছিল সাংবাদিকরা প্রশ্ন করেছে যে আপনারা কোথায় যাচ্ছেন? ছাত্র আগে প্রাণ বাঁচাই। তার মানে হচ্ছে যারা অন্যায় করছে, সেই পতিত ফ্যাসিস্ট এবং পালিয়ে যাওয়া সরকারের মতো, তাদের যেই যারা বাকি আছে তারাও কিন্তু ছাত্রের এই স্বপ্ন দেখানো ছাত্রদের উপস্থিতিকে ভয় পাচ্ছে। তবে এটা খুব জরুরি যে পুলিশের এই দায়িত্ব ছাত্ররা কেন পালন করবে এবং কেন এটা হচ্ছে। ফলে আমি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকারের অনেকগুলো কাজ করবার আছে, সংস্কারের কাজ করবার আছে, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি স্বাভাবিক না হয় তাহলে শুরু করা কঠিন। সেই জন্য যে যে জায়গাগুলোতে এই ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে সেখানে রিপ্লেসমেন্ট ইজ এ মাস্ট, এবং এটা সময়ের দাবি আমার ধারণা। ওকে, আমি একটু রাশেদ প্রধান আপনার কাছেও বিরতিতে যাওয়ার আগে একদম সংক্ষেপে একটু উত্তর নেব। এইটার সঙ্গে যদি আপনার কিছু যোগ করার থাকে আপনি বলতে পারেন। একই সঙ্গে প্রধান উপদেষ্টা কালকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে, তার বক্তব্য সম্পর্কে আপনি মূল্যায়ন করবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দুটো বিষয় আসলে আমি সংক্ষেপে বলার চেষ্টা করছি। আমরা বিরতির পরে আবার ডিটেইল আলোচনা করব। জি, আমি যখন ছোট ছিলাম তখন আমাদের বিদ্যালয় প্রাঙ্গণ একটা মজার খেলা হতো, সেটা হচ্ছে যেমন খুশি তেমন সাজো, এবং আমরা খুব উৎসাহ নিয়ে এটাতে পার্টিসিপেট করতাম। তা আমার কাছে মনে হলো ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং তার আওয়ামী লীগ যেমন খুশি তেমন সাজো খেলায় লিপ্ত হয়েছে। তারা একবার ডাকাতের বেশে আসছে, তারপরে তারা হিন্দু সেজে আসছে, তারপরে তারা বিচারক সেজে আসছে, একটা পর্যায়ে যে তারা আনসার হয়ে আসছে, এরকম নানাবিধ। আজকে আমি দেখলাম রিক্সা চালক ব্যাটারি ভার্সেস প্যাডেল, রাইট। সো যেমন খুশি তেমন সাজোর একটা খেলা আওয়ামী লীগ খেলছে এখন। এটার উদ্দেশ্য দুইটা। একটা হচ্ছে যেটা স্যার বললো, যে একটা অংশ হচ্ছে কু, যেটা আমরা জুডিশিয়াল কুর মাধ্যমে দেখেছিলাম, ওটা করার প্রচেষ্টা ছিল, এবং আনসারদেরটাও আমি মনে করি তার একটা কু করার প্রচেষ্টা ছিল। আর বাকি অংশগুলো যখন আপনি দেখবেন, এই যে ডাকাত অথবা রিক্সা চালক অথবা হিন্দু ধর্মাবলম্বী, বহির্বিশ্বের সামনে বাংলাদেশের ভাবমূর্তিটাকে খারাপ করার জন্য তারা এই কার্যক্রমগুলো করছে বলে আমি মনে করি। এবং আপনি আসিফ নজরুল স্যারের কথা বলেছেন, জি, এই প্রসঙ্গটা আমি আসলে সরাসরি বলতে চাই, এখন আসলে রেখে ঢেকে কথা বলার সময় না। এটার পিছনে আওয়ামী লীগ আছে, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র যাকে বন্ধুপ্রতিম বলা হয়, কিন্তু আমরা মনে করি তাদের আগ্রাসী ভূমিকার জন্য আমরা দায়ী, সেই ভারত আছে, এবং আমি মনে করি এটার পিছনে আছে। যেটা আমার ছাত্র ভাই বলল, যে আওয়ামী লীগের কাছে প্রচুর কালো টাকা আছে এবং প্রচুর অবৈধ অস্ত্র আছে। এই জিনিসটা আমাদের জন্য একটা আতঙ্কজনক অবস্থা সৃষ্টি করতে যাচ্ছে। তারা প্রতিবিপ্লব করতে চাচ্ছে এবং বাইরের মানে দুনিয়ার সামনে আমাদের ভাবমূর্তিটাকে ক্ষুণ্ণ করতে চাচ্ছে। এই জায়গাটাকে যদি আমাদের রুখতে হয়, সর্বপ্রথম প্রশাসনিক কাঠামো, ল অ্যান্ড অর্ডার, এই জিনিসটাকে ঠিক করতে হবে। রাশেদ প্রধান আপনার সাথে আলোচনা করছিলাম। আপনি বলছিলেন আনসারের যে ঘটনাটি সেটি কনস্পিরেন্সি কিনা, এবং আপনার বক্তব্য মতে অনেকটাই সেটি কনস্পিরেন্সি আপনি ডিরেক্টলি বলতে চাচ্ছেন। এবং আরেকটি বিষয় আপনার কাছে প্রশ্ন রেখেছিলাম বিরতির আগে, যে জাতির উদ্দেশ্যে গতকাল ভাষণ দিয়েছে, 25 মিনিটের একটি বক্তব্য দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার বক্তব্যকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? জাতির উদ্দেশ্যে দেওয়া প্রধান। জি, আপনাকে আবারও ধন্যবাদ জানাই। আমার সহ আলোচক যে দুইজন আছে, আমার শিক্ষক প্রতিনিধি এবং ছাত্র প্রতিনিধি, আমার কথার সাথে হয়তো ওনাদের মিলবে না, কারণ আমি রাজনীতির সাথে জড়িত, সরাসরি সম্পৃক্ত। তো আমি যেটা স্পষ্ট করে বলতে চাই সেটা হচ্ছে, গতকালকের বক্তব্যটাকে আমি দুইটা দৃষ্টিকোণে দেখি। প্রথমত, আমি প্রচণ্ড আশাবাদী এবং আনন্দিত, কারণ হচ্ছে বিগত সরকারের আমলে, ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে আমরা যেটা দেখতাম,
এই জাতীয় বক্তব্যে সবসময় বলা হতো আমিত্ব একটা আমিত্ব। এমনকি যখন হেলিকপ্টার থেকে গুলি করার বিষয়টাকেও অস্বীকার করে বলা হলো যে হেলিকপ্টার থেকে পানি দেওয়া হচ্ছে, তখনও বলল আমি। আমার 5 বছরের সন্তান টিভি দেখে জিজ্ঞেস করেছিল যে বাবা, শেখ হাসিনা কি চপার চালাতে পারে, হেলিকপ্টার চালাতে পারে? মানে এমনভাবে উনি প্রকাশ করে যে উনি নিজে হেলিকপ্টার চালিয়ে নিয়ে যে পানি দিয়েছেন। তো এই আমিত্ব থেকে আমরাতে চলে এসেছি। এবং উনি যেটা বারবার বলতে চাচ্ছেন যে পুরা বাংলাদেশ মিলে একটা পরিবার, এই কথাগুলো আমাদেরকে আশা জাগাচ্ছে। এই জায়গাটাতে আমি আনন্দিত এবং গর্বিত। এরকম একটা বাংলাদেশ আমরা চাচ্ছিলাম, আমাদের প্রত্যেকের চাওয়া ছিল। এই জায়গাটার থেকে আমার ভালো লাগছে। একই সাথে সাথে আমার কাছে গতকালের বক্তব্যটা ব্যক্তিগতভাবে একটু অস্পষ্ট মনে হয়েছে কিছু কিছু পয়েন্টে। যেমন উনি বলেছেন যে ছাত্ররা আমাকে বসিয়েছে, না চাইলে আমি চলে যাব। উনি কিন্তু শপথ নিয়েছেন, উনি দায়িত্ব নিয়েছেন পুরা বাংলাদেশটাকে সুন্দর করে গড়ে তুলবেন, এবং আমরা সকলেই সেটাকে সমর্থন দিয়েছি, কেউ বিরোধিতা করিনি। বাংলাদেশ এবং বহির্বিশ্বে সবাই ওনাকে রেসপেক্ট করে, আমরাও করি। তো উনি শপথ নেওয়ার পর আসলে এই জায়গাটা দুষ্কৃতিকারীদের মনে হয় একটু মেসেজ দেয় যে একটু দুর্বলতা বোধহয় রয়ে গেছে, 1 নাম্বার। 2 নাম্বার আমি যেটা বলতে চাই, দুর্বলতা নাকি আপনাদের প্রেশারও আছে? না, প্রেশার মানে আপনাদের বলতে রাজনৈতিক দলগুলোর না, অবশ্যই না। মানে আপনি যদি চিন্তা করেন বিএনপি থেকে যেটা বলা হচ্ছিল যে আমাদের যুগপথের শরিক দল, প্রধান দল বলবো আমি, যে বিএনপি থেকে যেটা বলা হচ্ছিল যে প্রথমে একটা প্রস্তাবনা আসছিল 3 মাস, পরবর্তীতে বলা হচ্ছিল 6 মাস। এখন কিন্তু বিএনপি তার স্ট্যান্ড ক্লিয়ার করেছে যে আমরা তাড়াহুড়া চাই না, রাষ্ট্র সংস্কারের যে পর্যায়গুলো আছে এগুলো হোক, পর্যাপ্ত সময় ওনাকে দেওয়া হবে। সো এই জাতীয় কোনো চাপ আছে বলে আমি মনে করি না। আরেকটা বড় দল যদি আপনি চিন্তা করেন, জামাত কিন্তু এই জাতীয় কোনো শব্দ করেই নেই। বিএনপি নিয়ে আলোচনা করা যায়, জামাত আলোচনার ঊর্ধ্বে, তারা শুরু থেকেই জিনিসটাকে সাবলীলভাবে গ্রহণ করেছে, আমরাও করেছি। তো এই জাতীয় কোনো চাপ আছে বলে আমি মনে করি না। কিন্তু উনি যখন বলছে যে নির্বাচনের বিষয়টা রাজনৈতিক বিষয়, অবশ্যই রাজনৈতিক বিষয়, তাহলে রাজনৈতিক দলগুলোর সাথে উনি কবে বসবেন, কিভাবে বসবেন, রোডম্যাপটা কি হবে, এই জাতীয় কোনো নির্দেশনা আমরা এখনো পাই নাই। এবং যেটা বলা হচ্ছে, আরেকটা কথা আমি একটু চিন্তিত হয়েছি, উনি বলেছেন ছাত্র জনতা না চাইলে আমরা চলে যাব, অথবা ছাত্র জনতা যখন বলবে তখন নির্বাচন দিয়ে দিব। ছাত্র জনতা ওনাকে মেসেজটা কিভাবে পৌঁছাবে এটাও একটু অস্পষ্ট। উনি কি ভবিষ্যতে একটা সময়ের পর গণভোটের ব্যবস্থা করবেন, যে আমরা কি আরো থাকবো নাকি থাকবো না, হ্যাঁ না ভোট হোক, না কি উপায়ে জনতা মেসেজটা পৌঁছাতে পারবে? এই টাইপের কিছু কিছু বিষয় অস্পষ্ট আমাদের কাছে। আমি ব্যক্তিগতভাবে যেটা আশা করছিলাম সেটা হচ্ছে উনি একটা রোড ম্যাপ দিবেন, যে উনি কিন্তু অলরেডি বলেছেন ইউনূস সাহেব যে এই সকল ক্ষেত্রে আমরা সংস্কার করতে চাই, এবং সেটা অবশ্যই প্রয়োজন। আমিও বিশ্বাস করি সংস্কার ব্যতীত এখন যদি নির্বাচন হয়, আওয়ামী প্রেতাত্মারা প্রত্যেকটা জায়গায় বসে আছে, অতএব কোনো গণতান্ত্রিক নির্বাচন কিন্তু এখন দিলে হবে না, এটাই বাস্তবতা, তাদেরকে সময় দিতে হবে। কিন্তু সেই সময়ের রোডম্যাপটা কি, এই জায়গাটাতে কিছু কনফিউশন রয়ে যাচ্ছে। এবং আমি যেটা মনে করি, এই আন্দোলনটা হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যেটাতে পরবর্তীতে সাধারণ জনগণ যোগ দিয়েছে, আমরা রাজনৈতিক দলগুলোও যোগ দিয়েছি, কিন্তু দলের নাম দিয়ে যোগ দেইনি যাতে বিতর্কিত না হয়। এই জায়গাটা থেকে সবারই যেটা মূল লক্ষ্য ছিল সর্বশেষ, এক দফা মানে শুধুমাত্র শেখ হাসিনার পতন না, এক দফা মানে একটি গণতান্ত্রিক বাংলাদেশ সৃষ্টি করা। তো গণতন্ত্রের জন্য প্রথম চাহিদাটাই কিন্তু একটি ভোট। এবং আপনার বুঝতে হবে, আমার পাশে যে ছাত্র ভাই বসে আছে, ওনাকে জিজ্ঞেস করলে আপনি জানতে পারবেন যে উনি জীবনে কয়বার ভোট দিয়েছে। বিগত দীর্ঘ সময় ধরে 15 বছরের উপরে মানুষ অপেক্ষা করে আছে একটি আনন্দঘন পরিবেশে ভোট দিতে যাবে। তো সেই ভোটের পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করার জন্য আমি আশা করব যে ইউনূস সাহেবের নেতৃত্বে এই অন্তর্বর্তীকালীন সরকার একটা রোডম্যাপ ঘোষণা করবে। আমরা একটু আক্তারের কাছে একই প্রসঙ্গে যাই, একটু সংক্ষেপে উত্তর নেব, আমরা পরবর্তী প্রসঙ্গে যাব এরপরে। সেটি হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে 2 সপ্তাহ পর দায়িত্ব নেওয়ার, এবং
তিনি অনেকগুলো বিষয় নিয়ে এসছে এবং আনএক্সপেক্টেড বলার মতো খুব বেশি উনি অনেকগুলো বিষয় টাচ করেছেন। এখন উনি ওনার বক্তব্যের ভিতর দিয়ে এরকম একটা জিনিস মানে বোঝা যাচ্ছে যে এই যে কতদিন আছে এরকম প্রশ্নের সম্মুখীন হয়তো ওনাকে হতে হচ্ছে, তা না হলে ওনার এরকম কথা হয়তো আসার কথা না। তো আসলে কি কোনো প্রেশার আছে নাকি ওনাকে আর একটু সময় দেওয়া দরকার বা কতটা সময় দেওয়া দরকার? যেহেতু উনি সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছে ছাত্র জনতার কথাও বলছে, উনি শুধু শিক্ষার্থীদের তাকে ক্ষমতায় নিয়ে আসে সেটি তিনি বলছেন না, তিনি বলছেন ওই রেভলিউশনের মধ্য দিয়ে তিনি ক্ষমতায় এসছেন, যার ক্রেডিট তিনি স্টুডেন্ট দিচ্ছে এবং তিনি মনে করেন যে জনগণও যেহেতু এটাকে অ্যাপ্রিসিয়েট করেছেন, সুতরাং জনগণও যতদিন চাইবে ততদিন তিনি ক্ষমতায় থাকবেন। আর নির্বাচন কমিশন পুনর্গঠন, সংস্কার ইত্যাদি বিষয়ে উনি বলেছেন, অর্থাৎ তিনি রাষ্ট্র কাঠামো সংস্কারের কথা বলছেন, নির্বাচন দেওয়ার কথাও বলছেন, আবার যেগুলো পথে 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 যে আন্দোলন হচ্ছে সেগুলোকেও তিনি লিখিত আকারে দেওয়ার কথা বলছেন ইত্যাদি। দুর্নীতির বিরুদ্ধে শ্বেতপত্র প্রকাশ করার কথা বলেছেন, অনেকগুলো বিষয় ছিল। বিগত সরকারের দুর্নীতি অনিয়ম নিয়েও কথা বলছেন। আমার প্রশ্ন হচ্ছে ওই জায়গাটিতে যে এই নির্বাচন নিয়ে কি বা তাকে ছেড়ে দেওয়ার জন্য কি কোনো প্রেশার আছে কিনা? দেখেন, যখন এক দফার ঘোষণা আসে, এক দফার ঘোষণায় একটা বিষয় শিক্ষার্থীদের পক্ষ থেকে খুব স্পষ্ট ছিল যে ফেসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এই হচ্ছে এক দফার মেসেজ যা শিক্ষার্থীরা এই গণঅভ্যুত্থানের ভিতর দিয়ে পেতে চায়। শিক্ষার্থীরা এবং সাধারণ জনতা তারা যখন রাজপথে নেমে এসেছেন, হাজারের উপরে মানুষ শহীদ হয়েছেন, হাজার হাজার মানুষ তারা আহত হয়েছেন, এখনও অনেকে হাসপাতালে তারা জীবন মৃত্যুর একটা সন্ধিক্ষণে আছেন, মাঝে মাঝেই আমরা তাদের মৃত্যুর খবরগুলো পাইছি। এমতো একটা অবস্থায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে শিক্ষার্থীরা চয়েস করেছে এবং সাধারণ মানুষ বিনা বাক্য ব্যয়ে তাকে মেনে নিয়েছে, এখানে তিনি এসেছেন। এই যে অন্তর্বর্তীকালীন সরকার, উপদেষ্টা সরকার, সে সরকারের উপরে একটা বড় দায়িত্ব আছে। সে দায়িত্ব হলো এই ফেসিবাদী ব্যবস্থার বিলোপ করা এবং একই সাথে নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে প্রস্তাবনা, সে প্রস্তাবনাটাকে বাস্তবায়ন করিয়ে নিয়ে আসবার মতো পরিবেশ পরিসর তৈরি করা। এর জন্য অনেক কিছুতে এই সরকারকে কাজ করতে হবে। এখনো পর্যন্ত ল অ্যান্ড অর্ডার এখানে খুব ভালোভাবে ফাংশন করে না। এখনো অনেক থানা আছে যে থানাগুলো এখনো ফাংশন করছে না। এখনো পর্যন্ত অনেকগুলো মন্ত্রণালয় তাদের জায়গাগুলোতে কাজের জায়গাগুলো কি, সেই ভিতরে কিভাবে সেটা ডিস্ট্রিবিউশন হবে, এগুলো কোনো কিছু এখনো ভালো করে ফাংশন করছে না। এমত অবস্থায় অনেকদিন একটা 2 সপ্তাহের মতো একটা সময় পরেই তিনি জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন, এই ভাষণের সময়টা তো শুধু না, তিনি যখন দেশে আসলেন একেবারে বিমানবন্দরে, তখনও কিন্তু তিনি এই কথাটাই বলেছিলেন যে আপনারা যদি চান তাহলে থাকবো, আপনারা যদি না চান তাহলে চলে যাব। কারণটা হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু ইন্টারন্যাশনালি এমন অ্যাকসেপ্টেড একজন পারসন। নতুন করে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়া বা বাংলাদেশের প্রধান উপদেষ্টা হওয়া, এটা তার জন্য আলাদা করে কোনো ভ্যালু অ্যাড করে কিনা সেটা একটা প্রশ্নের বিষয় হতে পারে। প্রয়োজনই হয়তো নিয়েছেন দায়িত্ব, বা এটা প্রয়োজন কিনা সেটা একটা প্রশ্নের বিষয় হতে পারে। অথবা এটা তার ব্যক্তিগত একটা অবস্থানের জায়গা থেকে আমি এই বক্তব্যটাকে আমি দেখি যে তার ভিতরে যে একটা হাম্বলনেস, একটা যে সবার প্রতি যে তাদের মতামতকে শ্রদ্ধা করার যে প্রবণতা, একটা সেই ব্যাপারটাই আমি তার মধ্যে খেয়াল করি। কিন্তু এটা ঠিক যে বাংলাদেশে অনেক রাজনৈতিক পক্ষ আছেন, দীর্ঘ সময় ধরে বাংলাদেশে একটা ফেয়ার ইলেকশন হয় না। সেই 14তে ইলেকশন ছাড়াই তারা জিতে আসলো, 18তে রাতের ভোটে ইলেকশন হলো, আর 24-এ তো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই একটা ইলেকশন হয়ে গেল। এই যে বিষয়গুলো এখানে ঘটে গেছে, তো এইগুলো থেকে মানুষ মুক্তি চায়। বাংলাদেশের মানুষ গণতন্ত্রে বিশ্বাসী, বাংলাদেশের মানুষ একটা উৎসবমুখর পরিবেশে তারা ভোট দিতে চান। কিন্তু বাস্তবতা হলো, যদি এখানে ক্ষমতার পরিবর্তনের যে প্রসিডিউর, সেটা যদি খুব সুন্দরভাবে এখানে সেট করা না যায়, তাহলে কিন্তু পরবর্তীতে যে সরকারই এখানে আসুক না কেন, তাদের পক্ষে, সেটা যে সরকারই আসুক না কেন, তাদের পক্ষে এখানে রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে জনপ্রিয়তা হয়ে যাওয়ার মতো সম্ভাবনা তৈরি হলেও হতে পারে। ইভেন একই সাথে দীর্ঘ সময় ব্যাপী প্রলম্বিত ক্ষমতা আঁকড়ে ধরে থাকার মানসিকতা, সেটাও তৈরি হতে পারে। জনগণ বঞ্চিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। আবার একই সাথে যে রাজনৈতিক দলগুলো ফেসিবাদের পতনে সব থেকে বড় ভূমিকাগুলো পালন করেছেন, শিক্ষার্থীদের সাথে এসেছেন, যদি এই কাঠামোর মধ্যেই নির্বাচন হয়, তো সেক্ষেত্রে তাদের জনগণের প্রতিনিধি হবার যে জায়গাটা, সেটা সংকুচিত হয়ে আসবার সম্ভাবনাও তৈরি হতে পারে, যেহেতু আগের সেটআপগুলোই রয়ে গেছে।
তো সব মিলিয়ে এই জায়গাগুলোতে কিন্তু প্রভূত সময় দরকার। কিরকম সময় দরকার? এখন এই সময়টা যত অল্প সময়ের মধ্যে একটা স্টেবিলিটি নিয়ে এসে সংস্কারগুলো সাধন করে, অনেকগুলো জায়গায় সংস্কার দরকার। ধরেন পুলিশ সেক্টরটা, এখানে পুলিশ অ্যাক্ট আছে, সেই জায়গায় পুলিশকে যে ক্ষমতাগুলো দেওয়া হয়েছে, রিমান্ডের যে বিষয়টা দেখেন, রিমান্ডে পুলিশ কিভাবে রিমান্ড নিতে পারে, কিভাবে না নিতে পারে, সে জায়গাগুলোতে হাইকোর্টের ডিরেকশন আছে, কিন্তু এগুলো তো মানে না আমাদের পুলিশ। তো এই জায়গাগুলোতে তো সিস্টেমেটিক পরিবর্তনটা দরকার। তো এই পরিবর্তনগুলো আসার জন্য যে পরিমাণ সময়টুকু দরকার এর অতিরিক্ত নয়। এটাতে এখন মানে সময় বেঁধে দিয়ে করার মতো পরিস্থিতি আসলে নেই। আর একটু পরে হয়তো বোঝা যাবে। হ্যাঁ, যেটা দরকার সেটা হচ্ছে যে সবার কোঅপারেশন। আমরা জনতার পক্ষ থেকে যত পর্ষণ আছেন, যত সেকশন আছেন, মানুষের পক্ষ থেকে, দেশের মানুষের, নাগরিকদের মধ্যে হতে, রাজনৈতিক দলগুলোর মধ্যে হতে সবার কোঅপারেশনটা আমরা এই সময়টাতে চাইব। আমরা ছাত্ররাই চাই যাতে এখানে একটা স্টেবিলিটি আছে এবং সবার অংশগ্রহণের ভিতর দিয়েই আমরা একটা নতুন বাংলাদেশে, নতুন রাজনৈতিক বন্দোবস্তে আমরা যেন পদার্পণ করতে পারি। ওকে, আমরা একটু এই প্রসঙ্গে কামরুল হাসান স্যার আপনার কাছে একটু জানতে চাই, একটু সংক্ষেপেই যাব, আমরা পরের প্রসঙ্গে যে প্রশ্নটি করব সেটিও আপনার কাছে করে রাখি। এটি যদি আপনি কোনো কিছু যোগ করতে চান যোগ করেন, তার পাশাপাশি আমি আপনাকে একটি প্রশ্ন করব, যেহেতু আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আন্দোলনের সময় ছিলেন একজন ভাইব্রেন্ট শিক্ষক হিসেবে এবং বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিন আপনার বিভিন্ন কার্যক্রমে আপনাকে দেখেছি। আমরা আজকে দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে, 30তম উপাচার্য হিসেবে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান তিনি নিয়োগ পেয়েছেন। তো সেটিকে আপনি একটু আপনার কাছেও জানতে চাই যে তিনি কেমন শিক্ষক হিসেবে, প্রশাসক হিসেবে কীরকম হবে। এবং আমরা দেখছি আন্দোলনের পরে 5 আগস্টের পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রফেসি, ট্রেজারার তারাও পরবর্তীতে এক এক করে পদত্যাগ করেছেন। এখন কিভাবে চলছে ক্যাম্পাস? ধন্যবাদ। আগের জায়গাটা একটু যুক্ত করতে চাই। জি আচ্ছা, পরিষ্কার করেছেন। শুধু একটা জিনিস বলি, দেখুন হাবিবুল্লাহ আওয়ালের নির্বাচন কমিশন, ওই কমিশনের কথা একটু মনে করুন। উনি সিইসি, উনি একটা পর্যায়ে বললেন যে 28% ভোট পড়েছে 7 জানুয়ারি নির্বাচনে। উনি একটু নিদ্রা যাপন করলেন কিছু সময়ের জন্য, হঠাৎ করে স্বপ্নে প্রাপ্ত 42% ঘোষণা করলেন। যারা নির্বাচনে বিজয়ী হতে চান, যাদের সম্ভাবনা খুব বেশি, তাদের জন্য সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ এরকম স্বপ্নে পাওয়া একটা শতাংশ ঘোষণা করা প্রধান নির্বাচন কমিশনার। তাহলে এক নির্বাচন কমিশনের যেই যে সংস্কারটা, এটা সবচেয়ে বেশি জরুরি হচ্ছে শিক্ষার্থীদের জন্য না, যাদের সম্ভাবনা আছে, যাদের কাছে বাংলাদেশ এসছে। আর বিএনপি যদি আমি সরাসরি উল্লেখ করি, সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে সকল দলমত নির্বিশেষে সবার কাছে গ্রহণযোগ্য বেগম খালেদা জিয়ার মুক্তি। এর চেয়ে বড় অর্জন আর কি হতে পারে? শিক্ষার্থীরা তাদের এই গোটা বাংলাদেশের অধিকাংশ মানুষ আমি দেখেছি দলমত নির্বিশেষে, যারা নিষ্ঠুর, যারা স্বৈরশাসক এবং তাদের লেসপেন্সার ছিল তারা বাদে সাধারণ মানুষ সবাই কিন্তু এটা ধারণা করেছে যে খুব অন্যায়ভাবে তার উপর নির্যাতন হচ্ছে, উনি অন্যায়ভাবে জুলুমের শিকার হচ্ছেন, মজলুম দেশনেত্রী। ফলে আমি বলি যে এই যে প্রাপ্তিটা, এটা কিন্তু শিক্ষার্থীদের রক্ত ভেজা বাংলাদেশে এই একটি অবস্থায় এসছে। ঠিক আমরা বিশ্বাস করি একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন যেহেতু আমাদের প্রত্যাশা, এবং আমরা শিক্ষার্থীদের দেখানো স্বপ্নের যেই একটা বিশাল স্রোত, এটা আমাদেরকে লক্ষ্যে পৌঁছাবে। কিন্তু বিএনপির পক্ষ থেকে এটা ভালো বলেছে, আমি দেখেছি যে যৌক্তিক যে সময়টা সেটা দরকার। এইভাবে শুধু এইটা না, এই যে আমি নির্বাচন কমিশনের কথা বললাম, তারপর আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে জায়গাটা 2007-08 সেই মঈনুদ্দিন ফখরুদ্দিনের সেই সময়টা বলুন তো, সে তখন যে বিচারটা হয়েছে, 2 নেত্রী -2 আসলে -1 ছিল, বিচার মানুষের আস্থা অর্জন করতে পারেনি। এখন আমাদের এমন একটি অন্তর্বর্তীকালীন সরকার আছে যেটা জনগণের সংবিধান দ্বারা পরিচালিত, আগেরটা নয়, যেটা সংস্কার করতে চাই। তাহলে তাদের পক্ষেই সম্ভব এই জায়গাটায় হাত দেওয়া। আমি সেই জন্য বলি যে আসলে আমাদের যে কাজটি করা উচিত, আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি উন্নতি হতে হয়, তাহলে যারা এই শত শত ছাত্র জনতার রক্তে রঞ্জিত করেছে এই দেশ, তাদের বিচার যদি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দেশীয় এবং আন্তর্জাতিক আদালতে না হয় এবং এবার গ্রহণযোগ্যতা হারায়, তাহলে বাংলাদেশ পথ হারাবে। সেই জন্য আর হারিয়ে যাওয়া বাংলাদেশে সঠিক নির্বাচন হবে না, এবং নির্বাচনের স্বপ্ন যেটা যারা গণসম্পৃক্ত দল হিসাবে বিএনপি দীর্ঘ 17 বছর আন্দোলন করেছে, অনেকগুলো দল সম্পৃক্ত হয়েছে তার সঙ্গে, অহিংস আন্দোলন করার
অভূতপূর্ব একটি নজিরও স্থাপন করেছে, তারা কিছু করতে পারেনি এই স্বৈর শাসকের ইয়েতে। সেখানে আমাদের কোমলমতি শিক্ষার্থীরা বন্দুকের সামনে দাঁড়িয়েছে, আমাদের উদ্ধার করেছে। সেই জন্য এই সুযোগটাকে সকলের আসলে ব্যবহার করা উচিত, এবং এইখানে এই যে যৌক্তিক সময় যেটা বলা হয়েছে আমি মনে করি সেটা দেওয়া উচিত। স্যার, সেকেন্ড অংশ, দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে আমরা যেহেতু এটার অংশীজন, সেখানে আমি একটা কথা বলতে চাই। শিক্ষার্থীদের একটা বক্তব্য আছে যে দেখুন, আমাকে অনেকেই বলেছে স্যার আমি তাদের বুঝতে চেষ্টা করেছি, ওরা জেনজি, ওরা নতুন একটা জিনিস দেখে ওরা রাজনীতিতে পরিবর্তন চায়, বিশ্ববিদ্যালয়ে পরিবর্তন চায়। রাজনীতিতে চায় কোনো একটা জায়গায় ব্যানারে একজন লিখেছে অমুক ভাইয়ের সালাম নিন, আম মার্কায় ভোট দিন। তারা বলছে যে স্যার আমরা কি ওনার কাছে সালাম চেয়েছি? এই রাস্তাঘাট নষ্ট করে 5 লক্ষ টাকা যে খরচ করলো, এটা একটা যার প্রয়োজন আছে, একজন দুঃখী মানুষ, এই চরম বৈষম্য সৃষ্টি হয়েছে যে দেশে, যে বৈষম্যের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, তাদের কাউকে যদি দান করা হতো আমরা খুশি হতাম, তাকে ভোট দিতাম। ফলে নতুন রাজনীতির যেই স্বপ্ন, এই স্বপ্নটা যেটা দেখিয়েছে সেটার বিবরণটা, বয়ান, ন্যারেটিভটা বুঝতে হবে। আর দ্বিতীয়টা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে তারা একই কথা বলতে চায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত সিন্ডিকেট নির্বাচনে একজন প্রভাষক খুঁজে পাওয়া যায়নি অন্য দল অর্থাৎ শাসক দলের যেই পেশাজীবী সংগঠন সেটার বাইরে দাঁড় করাবার জন্য। তাহলে কি সকল মেধাবী কি একটি রাজনৈতিক দলে? আমি বলছি না যে ওখানে নেই। তার মানে নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণভাবে দলীয় বিবেচনায় হয়েছে, যেটা বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করেছে। নতুন ভিসি কেমন হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে? নতুন ভিসির ক্ষেত্রে আমি বলি যে আগের ভাইস চ্যান্সেলররা যেভাবে হয়েছেন, দলীয় আনুগত্য এবং আনুগত্য প্রমাণের ক্ষেত্রে ব্যক্তিত্ব যত কম থাকে আনুগত্য তত এগিয়ে থাকে, এবং সরকার বাহাদুর এই জিনিসটি পছন্দ করে বিশ্ববিদ্যালয়কে হাস্যকর একটা জায়গায় নিয়ে গেছে। সেখানে আমার মনে হচ্ছে যেই মানুষের নাম খুব কম শোনা যায় তাদের, অর্থাৎ সাদা কাগজে কোনো দোষ থাকে না, কিন্তু প্রমাণ করতে হবে এই কাগজে যা লেখা হবে সেগুলো দোষমুক্ত। ফলে আমি প্রমাণ করবার আগে বলতে চাই না সঠিক নিয়োগ হয়েছে। আমি বলতে চাই আমার শিক্ষার্থীরা যে জিনিসটি চায়, তারা বলে যে নিরপেক্ষতা আসলে মূল জিনিস নয়। নিরপেক্ষ লোক দুর্নীতিবাজও হতে পারে। যেমন অনেক সরকারি কর্মকর্তা আছে যারা কোনো দল করে না, তারা যেটা করে সেটা চুরির দল, অর্থাৎ তাদের শত শত কোটি টাকা আছে, তারা আওয়ামী লীগ, বিএনপি, জামাত কিছুই করে না। এমন নিরপেক্ষ লোক চায় না তারা যেটা চায় সৎ, মেধাবী এবং ন্যায্যতা নিশ্চিত করতে পারবে। ফলে সততা মানে হচ্ছে এমন একটি গাইডলাইন মানুষের জীবনে যে হাজারটা ভার্চুকে এটা লিড করে। আমি যদি সৎ থাকি আমি মিথ্যা বলতে পারবো না, আমি যদি সৎ থাকি দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়া যাবে না, মেধাবীকে দিতে হবে। ফলে আমি মনে করি যে কোনো একটি নিরপেক্ষতার এই কনসেপ্টটাকে রিডিফাইন করা উচিত। অনেকে মনে করে যে উনি এই দল করে, আমি শেষ করে দিচ্ছি, এই দল করে সেই দল করে, কোনো সমস্যা নেই। আপনার বাবার নাম আমার বাবার নাম এক হওয়ার কোনো প্রয়োজন নেই, যেটা প্রয়োজন ভালো মানুষ হওয়া। ফলে শুধুমাত্র বাবার নাম চিহ্নিত করে কোনো মানুষকে দলীয় পরিচয়ে শনাক্ত করা আরেকটি দন্যতা তাত্ত্বিক জায়গায়। সেই জন্য আমি বলি শিক্ষার্থীরা অত্যন্ত স্মার্ট, তথ্য সমৃদ্ধ একটা নতুন প্রজন্ম, তারা ভালো করে জানে কার ইতিহাস কী আছে। ফলে এখানে একজন শিক্ষককে অভিভাবক নির্ধারণ করতে হবে এভাবে যিনি সবাইকে আমি কিন্তু উত্তর পাইনি ওন করেন। ফলে আমি এটা চাই যে এই নিয়োগের ক্ষেত্রে মেধা, সততা, ন্যায্যতা যিনি নিশ্চিত করবেন তাকে খুঁজে বের করতে হবে। আর এই দায়িত্ব যিনি মেধাবী, সৎ এবং ন্যায্যতা নিশ্চিত করবে তিনি নন, যারা খুঁজবেন তাদের। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি প্রত্যাশা করি এই আস্থাটি রেখেছেন তারা, এবং কর্মের মাধ্যমে তাকে প্রমাণ করতে হবে। আপনার জাহাঙ্গীরনগরে স্যার কবে হতে পারে নতুন ভিসি? এটা সম্পূর্ণভাবে সরকারের উপর নির্ভর করে। তবে আমি দাবি বা মানে আপনারা তো স্টেক হোল্ডারও, আমি যেটা দাবি করি, আমার শিক্ষার্থীরা যেহেতু এই বিশ্ববিদ্যালয় ধ্বংস করার কাজে নিয়োজিত শিক্ষক নামের যেসব প্রশাসকরা ছিলেন, তারা কিন্তু বিদায় হতে হয়েছে তাদের কর্মের জন্য। আপনারা জানেন কিভাবে উপাচার্যের বাসভবন, আমি সেখানে উপস্থিত ছিলাম তাদের রক্ষা করবার জন্য, খুব নিরীহ অস্ত্রহীনের শুধু আবেগ নিয়ে যাওয়া একটা শিক্ষক। আমি এবং শিক্ষার্থীরা জীবন বাজি রাখতে হয়েছে, আমাদের দরজা খুলেনি তিনি। ফলে আমি মনে করি যে এই অপরাধে ওনারা সবাই আসলে পালিয়ে গেছেন, বিতাড়িত করতে হয় না। এই এক অদ্ভুত ব্যাপার যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরাও পালিয়ে যায়, এটা নতুন দেখেছি। স্যার কবে নাগাদ হতে পারে আপনাদের? এখন দ্রুত হওয়া উচিত, আমি জানি না কবে হবে। এই জন্য আমি বলছি অভিভাবক যেহেতু নেই, এটিকে অনেক দুর্জন একটা সন্ত্রাসী কর্মকাণ্ড করে কোমলমতি শিক্ষার্থীদের অভিযুক্ত করতে পারে।
আঙ্গুল তুলতে পারে সেই সুযোগটি না দেওয়া খুবই জরুরি। ওকে, আমরা একদম শেষে এটা চলে সকল আসছি। বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। ডাক্তার, আপনার কাছে একটু অন্য বিষয় একটু যে তারপরে আমরা শেষের দিকে যাব একেবারে, সেটি হচ্ছে যে বন্যা পরিস্থিতি দুই একটা জেলায় উন্নতি হলেও অবনতি অনেক জায়গায় হচ্ছে। ফারাক্কার 109টি গেট খুলে দেওয়া হয়েছে, আপনি নিজেও উত্তরবঙ্গের ছেলে। তো এরপরে আমরা যতটুকু জানি যে সিকিমের ওদিকেও পানির অবস্থা খারাপ, যদি গজলডোবাও যদি খুলে দেওয়া হয় আসলে কি পরিস্থিতি হবে জানি না। তো আসলে এই গতকাল প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেছে যে বন্যা নিয়ন্ত্রণ কিংবা ইত্যাদি বিষয়ে নিজেদের যেমন অভ্যন্তরীণ বিষয় ঠিক তেমনি প্রতিবেশীদের সঙ্গেও তিনি আলোচনা করার মানে একটি প্রক্রিয়ায় হাঁটছেন। তো এবারে আমরা আসলে বন্যা বিপর্যয় তো এখানে শেষ না, আশঙ্কা করছেন কিনা যেটি আমরা শেষ পর্যন্ত সফলভাবে উত্তরণ করতে পারবো? আমি তিস্তাপাড়ের মানুষ, যদিও আমার বাড়ি তুলনামূলক একটু উঁচু হওয়াতে আমার বাড়িতে বন্যার পানিটা ওঠে না, কিন্তু আশেপাশের যে বাড়িগুলো আছে একেবারে তিস্তার খুবই কাছাকাছি যে বাড়িগুলো, সেগুলোতে প্রায় ভাঙ্গন প্রতি বছরই। এবং সেখানে যখন গজলডোবা ছেড়ে দেওয়া হয় তখন বন্যা এবং পানিটা যে কোন পথে যাবে, কারণ তিস্তা তো এখন তার নাব্যতা হারিয়ে গেছে। কারণ সারাটা বছর জুড়ে যদি সেখানে পানি না আসে, পানির প্রবাহ যদি না থাকে, তাহলে তো নদী তো শুকিয়ে যায়। তিস্তার যে চর সেগুলোতে আগে যে ব্যাপারটা ছিল সেখানে পানি থাকতো, কিন্তু এখন একটা মৌসুম জুড়ে সেখানে চাষাবাদ হয় এবং হঠাৎ করে যখন পানিটা ছেড়ে দেওয়া হয় সেগুলো বানের জলে সেই চাষাবাদগুলোও ভেসে যায়। মানুষের যে কত কষ্ট, কৃষিতে কষ্ট, তার মৎস্য সেক্টরে কষ্ট, পানির কষ্ট, এই যে সব কষ্টের পিছনে বন্যার কষ্ট একটা জিনিসই দেয়, সেটা হচ্ছে বাঁধ দেয়া। আমাদের যে অভিন্ন নদীগুলো আছে, অনেকগুলো নদীতে উজানে ভারত বাদ দিয়ে রেখেছে। একটু আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে বর্ষাকালে ফারাক্কা বাঁধ ছেড়ে দেওয়াটাই স্বাভাবিক। এই যে স্বাভাবিক তারা বলছেন, এটা তো তাদের জায়গা থেকে, কারণ তারা এটা স্বাভাবিক করে ফেলেছেন। তারা প্রতিটা বছর বাংলাদেশের মানুষের উপরে এই অমানবিক আচরণটা তারা করেন। হঠাৎ করে তারা বাঁধ খুলে দেন, দিয়ে আমাদের এখানে ডুবিয়ে মারেন। এখানে ফারাক্কা বাঁধ দিয়ে যে পরিমাণ পানি আসবার কথা, 2000-3000 কিউসেক পানিও আসে মাঝে মাঝে শুকনো মৌসুমে, এটা পানিই না। মানে অন্য সময়গুলোতে আটকে রাখবে আর বন্যার সময় তার স্বাভাবিকভাবে তারা ছেড়ে দিবে। এটা তাদের মনস্তত্ত্ব, এটা সেট হয়ে গেছে। এই যে মনস্তত্ত্ব, আমাদেরকে নিষ্পেষণের মনস্তত্ত্ব, এই মনস্তত্ত্ব থেকে কিন্তু তাদেরকে বেরোয় আসতে হবে। কারণ বাংলাদেশে কিভাবে বেরিয়ে আসবো আমরা? নতুন বাংলাদেশে আমরা এই প্রক্রিয়া থেকে কিভাবে বেরিয়ে আসবো? বাংলাদেশের ছাত্র জনতা তারা দীর্ঘ সময় ধরে তাদের অধিকারের যে প্রশ্নটি আছে সে প্রশ্ন নিয়ে তারা কথা বলেছে। এর আগে সরকার বিভিন্ন সময় আমরা যখন কথা বলতে গেছি আমাদেরকে তারা নিষ্পেষণ করেছে, নির্যাতন করেছে। একটা যৌথ নদী কমিশন আছে, তারা কি করেছে আমরা জানি না, তাদের কর্মকর্তারা যারা আছে, কিন্তু আমরা নিশ্চিত করতে চাই যে যৌথ নদী কমিশনে যারা আছে তারা তাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করলেন কিনা, আমরা এটা নিশ্চিত করতে চাই। আমাদের পররাষ্ট্রতে যারা আছেন তারা তাদের সঙ্গে এই নেগোসিয়েশনটা ঠিকভাবে করতে পারলেন কিনা সেটা আমরা নিশ্চিত করতে চাই। আন্তর্জাতিক আদালতে গিয়ে আমরা আমাদের পানির ন্যায্য হিসেবটা বুঝে পেতে চাই। আমরা রাজনৈতিকভাবে মাঠে আমরা সক্রিয় থাকতে চাই। আমি ক্লিয়ার, মানে আমাদের ভেতর থেকেও যেমন এই দাবিটা আছে সেটিকে আরো যৌক্তিকভাবে তুলে ধরতে হবে এবং পাশাপাশি জাতীয় আন্তর্জাতিকভাবে চেষ্টা করতে হবে। একেবারে শেষ, জাস্ট এক বাক্যে আপনি, রাশেদ প্রধান, আপনার কাছে জানতে চাই, আপনিও উত্তরবঙ্গের মানুষ, পঞ্চগড়ের মানুষ, আপনি একেবারে সংক্ষেপে 1 মিনিটের ভিতরে শেষ করুন। আমি 1 মিনিটে শেষ করে দিচ্ছি। এই পানির যে ক্রাইসিসটা গ্রীষ্মকালে আমরা পাই না এবং এই সময়টা তারা আমাদের ভাসিয়ে মারে, পুরাটা দায় ভারতের। একদম স্পষ্ট করে যদি বলি, এই ভারতীয় আগ্রাসন, সীমান্তে হত্যা হোক, পানি হোক, যে কোনো বিষয় হোক, এই আগ্রাসী ভূমিকাকে যে কোনো মূল্যে রুখে দিতে হবে। রুখে দেওয়ার জন্য যদি দেশ থেকে সম্ভব না হয়, আন্তর্জাতিক আদালতে যেতে হবে, জাতিসংঘে যেতে হবে, এটা সমাধান করতে হবে। এই সময় ছেড়ে দেওয়া স্বাভাবিক সেটা আমরা জানি, বানানোটাই তো অস্বাভাবিক। বাদটা বানানো হয়েছে কেন? সো এই আগ্রাসনটা থামাতেই হবে যে কোনো মূল্যে, না হলে বাংলাদেশের অস্তিত্ব সবসময় বিপন্ন ছিল এবং ভবিষ্যতেও। অনেক ধন্যবাদ রাশেদ প্রধান, আক্তার হোসেন এবং অধ্যাপক ডক্টর কামরুল হাসান। আমরা দর্শক একেবারে শেষ মুহূর্তে চলে এসেছি, আমরা শেষ করব এই অনুষ্ঠান। আমরা আশা প্রকাশ করব যে তিস্তা বলি কিংবা পদ্মা বলি, সেটি ফারাক্কা হোক কিংবা গজলডোবা হোক কিংবা আমরা সম্প্রতি যেটি দেখলাম ফেনীর অঞ্চলে, সেই সব জায়গারই আমরা আশা করি যে একটি সুষ্ঠু সমাধান হবে এবং বানবাসী মানুষের পাশে দাঁড়াবে দেশের সাধারণ মানুষ। সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। শুভরাত্রি।